যে সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মী যারা জেলে আছেন, কারাগারে আছেন, তাদেরকে ঢাকায় এক কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। স্যার, এই খবরটা আপনার নিশ্চয়ই চোখ পড়েছে এবং দেখলাম আপনি দু একটা সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি ঘটনা, কি হতে যাচ্ছে কারাগার কেন্দ্রিক? দেখুন, আমি ওয়াল নামে একটা মাধ্যমে প্রথম এটি নজরে পড়লো। পড়ার পরে আমার কাছে মনে হলো যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। তো আমি একটি আমেরিকান এবং একটা কানাডিয়ান অনলাইন মিডিয়ামে বিষয়টা নিয়ে আলাপ করি। তার ধারাবাহিকতায় আপনার বোধহয় বিষয়টা নজরে পড়েছে বলে আপনি ফোরফ্রন্টে নিয়ে আসলেন বিষয়টা। এখন ধরুন, আমি জাতীয় জীবনের দুটির সময়ের প্রেক্ষিতে এক নয়, তারপর যদি প্যারালাল খুঁজে নেবার চেষ্টা করি, তাহলে খন্দকার মোশতাক আহমদ যখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সময় আপনার দায়িত্ব বা ক্ষমতা গ্রহণের পরপরই তিনি চেষ্টা করেছিলেন একটা পার্লামেন্টারি আপনার সেশন বসাতে। এখন সেখানে দেখলেন খুব হস্টাইল রিসেপশন, মানে তার যে পলিসি বা চিন্তা ভাবনা তার সঙ্গে ক্লো করতে নারাজ তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ফলে তিনি সেটা ডিসব্যান্ড করে ভিন্ন পথ ধরলেন। ইনফর্মালি অ্যাপ্রোচ করলেন 4 সিনিয়র নেতাকে, এবং তারা যখন সেটি হলো সেই বিয়োগান্তক 3রা নভেম্বর 1975 রাষ্ট্রীয় আপনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের ঘটনাটি ঘটলো, জেল হত্যা। এবং এটি জাতীয় চাকরিতে, এটার সঙ্গে আবার মজার ব্যাপার হচ্ছে, তখন জেলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের ইমিডিয়েট পাস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহওয়াল মহোদয়ের পিতা। তিনি ঘটনা ঘটে যাওয়ার সপ্তাহখানেক পরে একটা ডায়েরি করে রেখেছিলেন, কারণ ভবিষ্যতে বিষয়টি নিয়ে কথা উঠলে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ হিজ ডিফেন্স। তো এই যে ঘটনাটি, সেটি অনেকের মনে আপনার আশঙ্কার জন্ম দিয়েছে। একেবারে যেটাকে এক ধরনের ট্রানজিট জেলখানা হিসেবে বিবেচনা করা হয় কেরানীগঞ্জের নবনির্মিত ভবন। এবং কালকে আমি যার সঙ্গে শো করছিলাম, অ্যাঙ্কর সুলতানা, তিনি যখন এই ভবনটির উদ্বোধন ফর্মালি হয়নি তার আখ্যানে সেটি ভিজিট করেছিলেন এবং খুব ইমপ্রেসড হয়েছিলেন। আধুনিকতম ভবন এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা, অ্যামিনিটিস যেটাকে বলে, সেটি আছে। তো সেখানে আপনার সাবেক অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সাকসেসিভ ইলেকশন গুলোতে যারা নির্বাচিত বলে ডিক্লেয়ার্ড হয়েছিলেন এবং আপনার মন্ত্রীর মর্যাদায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদের সবাইকেই আপনার হাজির করার একটা সংখ্যা প্রথমে জানা গিয়েছিল 108 জন, পরে এটা বেড়েছে বোধহয়, প্রক্রিয়াটি অব্যাহত আছে। তো এটা দুটো বিষয়, একটা হচ্ছে যে মানুষ মৃত্যুবরণের আগে তার শেষ ইচ্ছা যেটা ভালোভাবে জীবনযাপন করে নেই, যেটা খেতে ভালো মন চায়, কিংবা অন্যান্য অ্যামিনিটিস যেমন শৌচাগার সুন্দর হতে হবে ইত্যাদি। তো সেই রকমের ব্যবস্থা দিয়ে এখানে আছে। তো সেটা অনেকের আবার আশঙ্কার জন্ম দিয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, আন্তর্জাতিক প্রেশারও আছে। আপনার একটি রিফর্মড আওয়ামী লীগ যদি ইমার্জ করানো যায়, তাহলে ইনক্লুসিভ যে শর্তটা সেটা পরিপূর্ণ হয় এবং রেজিম সেটার জন্য বাহবা নিতে পারে। সেরকম প্রচ্ছন্ন চিন্তা ভাবনাও থাকতে পারে, আবার গান ডাউন করার চিন্তাও থাকতে পারে, মানে সব রকম ওয়াইল্ড স্পেকুলেশন এখানে আসলে অনেকের মাথায় ঘুরছে। তো ফলে আপনার এক দলানে সবাইকে সমবেত করার এই যে প্রচেষ্টাটা, এটা কেউ ভালো চোখে দেখছেন বলে মনে হয় না। ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। আমি শেষ এক মিনিটে শুধু অবলম্বন স্যারের রিয়েকশন নিব। আমরা এটা স্পেকুলেশনের মধ্যেই থাকলাম, যেহেতু এই বিষয়টা ওভাবে প্রতিষ্ঠিত কোনো খবর না। তারপরে স্যারের কাছ থেকে শুধু 1 মিনিটে শুনে নিতে চাই যে বাংলাদেশের কারাগারে রাজনীতির বন্দী, এটা বাংলাদেশ সৃষ্টির সাথে এখন তো ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এবং যে গভর্নমেন্টই আসে প্রত্যেকটা গভর্নমেন্ট কেউ এই অভিযোগ থেকে মুক্ত না যে রাজনীতিবিদ বিপরীত বা প্রতিপক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে তারা হয়রানি করে না, সবাই করে। এখনকার যে সিচুয়েশন, ডক্টর ইউনূস সরকারের সিচুয়েশনে এই জিনিসটা কতটা অ্যালার্মিং? ধরে নিলাম যে কোন রকম কিছু হলো না, কিন্তু জামিনের ক্ষেত্রে এবং সুনির্দিষ্ট অপরাধী যারা, বলাই হয় যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে যদি সরাসরি অভিযুক্ত করে শাস্তির আওতায় আনতো, তাহলে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত। কিন্তু সেটা ঢালাও পর্যায়ে গেছে, হত্যা মামলা এসব ঢালাও পর্যায়ে গেছে। সেই ক্ষেত্রে কারাগারে যে চাপ পড়েছে, এই ধরনের খবর যদি ছড়ায়, সেটা নিশ্চয়ই একটু শঙ্কা তৈরি করে। আমি 1 মিনিট একটু অবলম্বন স্যারের মন্তব্য শুনে আজ শেষ করতে চাই। আমাদের অতীত উদাহরণ বা অভিজ্ঞতার কারণে আমরা এরকম একটা ধারণা তো করতেই পারি যে এক জায়গায় এতজন নেতাকে জড়ো করার কি কারণ। কলিমুল্লাহ সাহেব একদম পুরোপুরি ব্যাখ্যা করলেন। গোপালগঞ্জে জেল ভাঙার চেষ্টা হয়েছিল, যদিও এটা সফল হয়নি। তো সেই কারণে আমাদের জেলগুলোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে একটা কোশ্চেন করতে পারে, কোশ্চেন করাই যায়। তো এই কারণে আপনি সরাতে পারেন, গভর্নমেন্ট তো কিছু বলে নেই। বাট এটা ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট 114 জন বা আরো 108 জন, যেটাই নাম্বার হোক, তাদেরকে একটা জেলে কেরানীগঞ্জে নিয়ে আসছেন। কারণ আমাদের সিকিউরিটির যদি কনসার্ন হয়, তাহলে কিন্তু আমাদের আরো সেন্ট্রাল জেল আছে, যেমন যশোর সেন্ট্রাল জেল আছে, রাজশাহী সেন্ট্রাল জেল আছে, আপনি খাপড়া ওয়ার্ডের এখনো আছে। তো আপনি এমন আমাদের আরো জেল আছে, এই ঢাকাতে আরেকটা আছে, চিটাগাংয়ে আছে। তো আপনি তাদেরকে সরাতে পারতেন। আমি একসময় জেলখানায় ছিলাম, কর্নেল তাহারের বিচারের সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে প্রায় 300 মানুষকে সরানো হয়েছিল, যারা বিভিন্ন মানে বিশেষ করে যারা জাসদ রাজনীতির সাথে গণবাহিনীর সাথে যুক্ত ছিল, তারা তাই বিচারের সময় যাতে জেলে কোনো ঝামেলা না হয়। তো তখন এই বিভিন্ন জেলে পাঠানো ছিল, রাজশাহী, যশোর, চিটাগাং, কুমিল্লা। তো এটা হলে তখন মনে হতো যে না, আমরা সিকিউরিটির জন্য এটা করছি। আর এখন তো একটা সংখ্যা থেকেই যায়, সংখ্যা থাকতেই পারে। এখন এই সংখ্যা থেকে তো মুক্ত হওয়ার কোনো পথ নাই। মুক্ত হওয়ার একটাই পথ যে জেলখানার সিকিউরিটি বাড়াতে হবে, এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর রাতে খুলে দিলেন কিনা, সেই নিরাপত্তা কে দেবে? সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের জেল কর্তৃপক্ষ বা জেলে তো পুলিশ গার্ড আছে, তাদেরকে আগে মিয়া ভাই বলা হতো। তো তারা কতটা প্রস্তুত, তাদের কাছে কতটা অস্ত্র আছে, আমাদের যে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে এবং সেনাবাহিনী আছে, তারা জেলখানাগুলোকে কতটা সুরক্ষিত করতে পারবেন। আমার ধারণা কেরানীগঞ্জকে টোটালি সুরক্ষিত করা উচিত, যেহেতু এই ধরনের সংকট সৃষ্টি হয়েছে। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধান থাকা উচিত, সেনাবাহিনী ক্যাম্পই থাকা উচিত সেখানে। আমরা একটা ব্রিজ ট্রিজ পাহারা দেওয়ার জন্য তো সেনাবাহিনী একটা ক্যান্টনমেন্ট বানায় ফেলি, কিন্তু এখানে আমরা সেনাবাহিনী দিতে পারি, সেনাবাহিনী মোতায়েন করতে পারি। স্যার ধন্যবাদ, আবারও অনেক অনেক ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আবুলম শহীদ খান স্যার, আপনাদের দুজনকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ামী লীগ নেতাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এই খবরটি কতখানি সত্য? দেখুন, মিডিয়া সূত্র, একটি প্রিন্ট মিডিয়া সূত্র, নিউজ এজেন্সির একজন রিলায়েবল সাংবাদিক এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, এই 3 সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো, তখন আমার কাছে মনে হলো যে ডাল মে কুছ কালা হয়। আর বাংলাদেশ তো সব সম্ভব দেশ, আমরা তো জানি। আপনার যা কিছু অসম্ভব তা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে আমাদের জুড়ি নেই। জি, এইবার স্যার আমি একটু, আপনি জানেন আমি যে কোনো খবর শিরোনাম করার আগে, শিরোনাম কেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু অনেক ভেরিফাই করে নিই। এমনকি অনেক খবর আপনার কাছে জানার পরে আমি আরো 3-4টা সোর্স থেকে এটি রিকনফার্ম করে দেন আমি নিয়ে আসি, কারণ ভুল খবর দেওয়ার চেয়ে না দেয়া ভালো। এবং আমার ডিকশনারিতে একটা শব্দ আমি একদমই গেঁথে রেখেছি আমার ব্রেইনের মধ্যে, সেটি হচ্ছে when in doubt leave it out।
যখন কোনো খবর নিয়ে সন্দেহতা করে বাদ দিয়ে দাও, কিন্তু ভুল খবর দিও না, কনফিউশন খবর দিও না। এটি আমার একদমই ব্রেনের মধ্যে আছে। এখন হাসান মঞ্জুর যে প্রশ্নটি করেছেন যে তাহলে এই খবরটি যেহেতু আমি নিশ্চিত নই, প্রফেসর কলিমুল্লাহ 3টি মাধ্যম থেকে নিশ্চিত হয়েছেন, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড করতে পারিনি, তবু আমি এই আলোচনাটি এনেছি। কারণ স্মোকিং গানটি কি? যখন কোনো বন্দুকের নল থেকে আপনি ধোঁয়া উঠতে দেখবেন, তখন বুঝতে হবে যে এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। কে ছুড়েছে সেটি আপনি তদন্ত করতে পারবেন, কিন্তু বন্দুকটা দিয়ে গুলি ছোড়া হয়েছে। আমাদের ইতিহাসটি তো খুব সুখকর নয়, সে কারণে আসলে এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক তৈরি হয়। কারণ হচ্ছে আমাদের ইতিহাসে জেল হত্যাকাণ্ড আছে। এই যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে বললেন সোহেল তাজের কথা, তার বাবা তাজউদ্দিন আহমেদকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের 4 নেতা যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের বলা হতো 4 খলিফা, যারা ছিলেন মুক্তিযুদ্ধের 4 কান্ডারি, তাদেরকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল বিনা দোষে। ফলে তারা যদি কোনো অপরাধ করতো, কিংবা এখন আওয়ামী লীগের যারা জেলখানায় বন্দী আছে তারা যদি অপরাধ করে থাকে, নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার, নিশ্চয়ই বিচার যে কোনো মানুষ দাবি করবে। কিন্তু জেলখানায় বসে তো কাউকে হত্যা করা, এর চেয়ে জঘন্যতম নিকৃষ্ট অপরাধ কিন্তু দ্বিতীয়টি হয় না। রাস্তাঘাটে মানুষ হত্যা হয়, মানুষ পালিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু জেলখানায় আপনি মানুষকে বন্দি করে জিম্মি করে তাকে হত্যা করছেন, এটাকে বলা হয় পৃথিবীর জন্য সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড। আমাদের ইতিহাসে সেই বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যে কারণে আমি আশা করি হাসান মঞ্জুর আপনি নিশ্চয় প্রশ্নের উত্তরটি পেয়েছেন। খুব একদম শতভাগ নিশ্চিত না হয়েও কেন আমি এটি শিরোনাম করেছি এই কারণে, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আপনারা সচেতন থাকবেন, আপনারা নজর রাখবেন, যাতে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওই অতীতের পুনরাবৃত্তি যেন কোনোদিনও ঘটতে না পারে। এই জন্য আমি নিয়ে এসেছি। যদি আমার এই আয়োজনটি ভুলও প্রমাণিত হয়, তবু অ্যাটলিস্ট আপনারা সতর্ক থেকে প্রমাণ করলেন যে কারো যেন জীবন বেখাতে না যায়। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, এইবার আপনি আমাকে বলুন, এই খবর এটি কি সম্ভব? বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, গণমাধ্যম যে অবস্থায় আছে, কোনো খবর তার চাপা দেওয়া যায় না, তাই না? সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই ঘটনা কি করা সম্ভব? যে জেল হত্যাকাণ্ড কি আবারও সংগঠিত করা সম্ভব? ডক্টর ইউনূস কি সেই দায় নেবেন? দেখুন, ইতিমধ্যে আমরা দেখেছি যে নরসিংদীর জেলখানা ভেঙে আপনার জঙ্গিরা বেরিয়ে গেছে, অস্ত্রশস্ত্র লুট হয়েছে, সেগুলির রিকভারি হয়েছে পরিপূর্ণভাবে এমনটি আমরা নিশ্চিত নই। আর জঙ্গিরা যারা বেরিয়ে গেছেন তাদের আবার শ্রীঘরে ফেরানো হয়েছে এমনটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। ফলে বাংলাদেশ যে সব সম্ভবের দেশ সেটি আবারও প্রমাণিত হলো। কেউ কেউ বলবার চেষ্টা করবেন যে গোপালগঞ্জে যেহেতু জেলখানা ভেঙে কয়েদিদের মুক্ত করবার একটা চেষ্টা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে একটা সুরক্ষিত নতুন তৈরি করা ভবনে, যেখানে ফ্যাসিলিটিস ভালো, সেরকম একটি জায়গায় যেহেতু তারা সবাই ভিআইপি, তাদের এনে রাখাটা তাদেরই প্রয়োজনে, তাদেরই স্বার্থে করা হয়েছে। এটা তো গেল পায়াস একটা উইশ বা তত্ত্ব। কিন্তু ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলেই চড়ায় যে প্রবাদটি আছে, সেটি স্মরণে রাখা ভালো বর্তমান বাংলাদেশে। এখন তাদেরকে কি আজকেই নেওয়া হচ্ছে নাকি 2 দিনের মধ্যে নেওয়া হবে? না, এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। এখন মোটামুটি 108 জনের মতো সমবেত হয়েছেন এমনটি জানা গেছে। তারা ইতিমধ্যে মোতায়েন হচ্ছেন। সবাই কেরানীগঞ্জ যেতে? জি। তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে? সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনার বিভিন্ন জেলা থেকে, জেলা কারাগারগুলো আছে সেখান থেকে। তবে আমার জানা মতে আপনার অনেক নারী সাবেক সংসদ সদস্য হয়তো এখনো এসে মোতায়েন হননি বা যুক্ত হননি।
টোটাল 108 জনকে আনা হয়েছে। কত বন্দী আছে? আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় 3 লাখ নেতাকর্মী বন্দী আছে কারাগারে। না না, সেটা না, এটা হলো সংসদ সদস্য, সাবেক মন্ত্রী। মন্ত্রী তো আবার 2 ক্যাটাগরির আছে, আপনার নির্বাচিত অথবা টেকনোক্র্যাট, মানে থাকে না, ওই ক্যাটাগরিতে ওই বিবেচনায় 68 জনের মতো বোধহয় মন্ত্রী কোন না কোনো ফর্মে, কখনো কোনো ক্যাবিনেটে ছিলেন, আর বাকিরা সবাই শুধু সংসদ সদস্য। এই 108 জনের বাইরে তো আরো আছেন নাকি? আরো আছেন, তাদেরও হয়তো বা সমাবেত করতে হতে পারে, আর নারী সদস্যদের বিষয়টি আলাদা। সেই কারণে বাংলাদেশ সংসদের 300 সংসদ সদস্য, 300 সংসদ সদস্য 50 জন নারী সদস্য, তারও তো তার মধ্যে 350 মধ্যে 108 জন যদি এখন আরো বন্দী আছে, 108 জনকে মাত্র স্থানান্তরিত করা হচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে তারপরও আমরা কেন বলছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে? মানে 1/3 তো জেলখানায় বন্দী। এখন ধরুন এগুলো তো ন্যারেটিভ, আপনার নানান রকমের স্লোগান, এগুলো তো প্রশিক্ষণ দিয়ে আসলে সবাইকে তৈরি করা হয়েছে। আমাদের সেই ডোনাল্ড ট্রাম্প যেটি হুইসেল ব্লোয়ারের মতো বলে দিয়েছিলেন যে $29 মিলিয়ন, পরে জানা গেল আরো 21 মিলিয়ন, সব মিলিয়ে $50 মিলিয়ন তো এইসব প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয়েছে। আপনার তোতাপাখি কিংবা মর্কটের মতো আপনার অনুসরণ যে তত্ত্ব আছে সেটি কাজে লাগিয়ে, মানে এক কথা বারবার বলতে পারবো। আপনি যখন টকিং বার্ড যারা থাকে না, তারা যেভাবে কথা বলে সেরকম ও চিন্তা করে বলছে না, যা শেখানো হচ্ছে তাই বলছে। সে শেখানোর কাজটা করতে তো ওই যে বললাম না, $50 মিলিয়ন যোগান দিয়েছেন জর্জ সোরস মহোদয়, এবং সেটি কেমন কদ্দূর কাজে লাগলো সেটি দেখবার জন্য সোরস মহোদয়ের পুত্র আপনার তিনি তো এসে ঘুরে গেছেন ঢাকায় এবং ইউনুস শাহীর আমলেই, এবং ফটো সেশন করেছেন তরুণ তুর্কি নেতাদের সঙ্গে। স্যার, এখানে কিন্তু আমার যারা দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন, তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে। ফিরিয়ে দেওয়া যায় না? মবটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, এখন মব করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন, মানে নজির তো আছে, সেজন্যই বলছি। ওকে, যদি সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি আছে স্যার? মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা, সর্গ তোলা, এবং আপনার বিষয়টা নিয়ে আলোচনায় ব্যাপৃত থাকলে তখন বেশি বিষয়, একটা ঘটনা বা একটা বিষয় বা একটা পরিকল্পনা বা একটা স্কিম যখন খুব বেশি জানাজানি হয়ে যায়, তখন আসলে যারা এটি কার্যকর করতে চান তারা অনেক সময় পিছিয়ে যান, যে এটা সামাল দেওয়া যাবে না বা এটা করে পার পাওয়া যাবে। জি, তার মানে ভিআইপি যে আওয়ামী লীগ নেতারা শুধুমাত্র তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে, তাই তো? জি, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলখানা। এখন কেরানীগঞ্জ জেলখানার ধারণ ক্ষমতাও বাংলাদেশের যে কোনো জেলখানার চেয়ে বেশি, সুযোগ সুবিধাও বেশি। আমরা তাদেরকে আটক করার পর থেকেই আমরা কিন্তু এরকম একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অনেকেরই সন্দেহ এটি শুনছিলাম যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যেভাবে করে এখন তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, এদেরকে জেলখানায় আপনি জানেন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে, কথিত হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানার মধ্যে, সবাই আওয়ামী লীগের নেতা কর্মী। এই লেভেলের অনেককে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, নানান নৃশংসতা ঘটেছে। এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে একেবারে ঢালাও ভাবে হত্যা মামলা রয়েছে। এবং আপনি জানেন সরকারের তরফ থেকে কেউ একজন বলেছিলেন যে এই হত্যা মামলাটি তাদেরকে দেওয়া হয়েছে কারণ হত্যা মামলায় জামিন নাই। এটাও তো একটা বিনা বিচার। এখন আমার প্রশ্নটি হলো যে
সরকারের তরফ থেকে কেউ কি এর কোনো ব্যাখ্যা কিংবা জেল কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে? আপনার ওই যে অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে গোপালগঞ্জে জেলখানা ভেঙে কয়েদিদের বের করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয়, সেই কারণে তাদের নিরাপত্তার জন্য সুরক্ষিত আপনার জেলে তাদের রাখাটা জরুরি এবং হাতের কাছে।